প্রিয় দর্শক, হাতিল প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, গত 2-3 দিন ধরে আমরা একটা খবর দেখছি যে রেমিটেন্স 721 কোটি টাকার রেমিটেন্স এসেছে একজন ব্যক্তির নামে, সেটা গত 9 বছর ধরে। কিন্তু আমরা যদি দেখি গত 3 বছরে সেটার পরিমাণ ছিল অনেক বেশি 9 বছরের মধ্যে। তো দর্শক, এই যে 721 কোটি টাকা রেমিটেন্স একজন ব্যক্তির নামে আসা, এবং সেই ব্যক্তি আসলে বাংলাদেশেই থাকে, বাংলাদেশেই ব্যবসা বাণিজ্য তখন পর্যন্ত করছিলেন। তো এই রেমিটেন্স এনে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বড় অভিযোগ এনবিআর এনেছে, এবং এনবিআর আরও তদন্ত করছে যে এটা আসলে এই রেমিটেন্সের বিপরীতে যে সরকার প্রদত্ত যে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় 2.5% করে, তো সেগুলো আসলে অ্যাবিউজ করা হয়েছে কিনা। তো সেগুলো নিয়ে আসলে বিস্তারিত এনবিআর কাজ করছে। তো আমরা আজকে টিভিএস এ সংক্রান্ত একটি রিপোর্ট পাবলিশ করেছি যে রহস্যময় রেমিটেন্স 721 কোটি টাকা আসলে কিভাবে আসলো, কেন আসলো। সো দর্শক, রিপোর্টটি করেছেন রিয়াদ হোসেন, টিভিএস এর সিনিয়র করেসপন্ডেন্ট। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। রিয়াদ, আপনাকে স্বাগতম। এই যেটা বলছিলাম যে 721 কোটি টাকা রেমিটেন্স, তো রেমিটেন্স তো বাংলাদেশে এসেই থাকে, নর্মাল বিষয়। বাংলাদেশের প্রায় কোটিখানিক লোক বাইরে থাকে। তো এই 721 কোটি টাকা এনবিআর চেয়ারম্যান নিজে বললেন, তো এটা কেন আসলে ইস্যু হইল, কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন যে আমাদের $22 বিলিয়ন মতো রেমিটেন্স আসলে বছরে আসে। 2024 সালে এসেছে প্রায় $27 বিলিয়ন। তো সেখানে 721 কোটি টাকা, এটা আসলে বিষয়টা ইস্যু দাঁড়িয়েছে এই কারণে একজন ব্যক্তি এনেছেন, এবং ইন্টারেস্টিংলি উনি বাংলাদেশে থাকেন। রেমিটেন্স আপনি জানেন যে রেমিটেন্সকে উৎসাহিত করতে যারা প্রবাসী বাংলাদেশে আছেন তাদের কষ্টার্জিত টাকা দেশে আনার জন্য উৎসাহিত করতে সরকার এটিতে ট্যাক্স ফ্রি, অর্থাৎ আপনি যত টাকাই আপনি আনবেন দেশে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে, কোনো ট্যাক্স হবে না। এটাই তো নরমালি যারা আসলে প্রবাসী যারা কাজ করেন তারা তো শত শত কোটি টাকা আনা, এটা একটু অস্বাভাবিক বিষয়। তারা তো সেটা আর্ন করেন না। হ্যাঁ, এই ব্যক্তির ক্ষেত্রে যেটা হচ্ছে উনি বাংলাদেশে বসে আছেন। বাংলাদেশে বসে, তো আপনি বিদেশে যদি কোনো সার্ভিস দিয়ে, উনি দাবি করেছেন উনি বাংলাদেশে বসে কোনো একটা চাইনিজ প্রতিষ্ঠানকে কনসালটেন্সি ফি বাবদ, চার্জ বাবদ উনি এই পরিমাণ টাকা ওনার এসেছে। এখন বাংলাদেশে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বসে যদি কেউ বিদেশে আর্ন করেন তাহলে সেটি কিন্তু করযোগ্য। রাইট। তো এই জায়গায় খেয়াল করবেন ব্যাংক অথবা ট্যাক্স অফিসিয়ালরা বিষয়টাকে, আচ্ছা, করযোগ্য যেটা বললেন, তো কত পার্সেন্ট কর হতে পারে এখানে? এটার উপরে শুরুতে এই টাকা দেশে আসার সময় ব্যাংক 10% সোর্সে ট্যাক্স কেটে রাখবে, বাকিটা তার ট্যাক্স আরও বেশি হলে এটি সর্বোচ্চ 25% পর্যন্ত, এখন তো 25% পর্যন্ত ওনার উপরে এখনকার হিসেবে ট্যাক্স হবে, এবং এর উপরে আরও অন্যান্য সারচার্জ হতে পারে। তো এখন উনি যেটা করলেন, উনি এই পুরো টাকাটা এই সময় ধরে এনেছেন, এবং এক বছর উনি 267 কোটি টাকা এনেছেন 2021-22 অর্থ বছরে। তার আগের বছরেও উনি প্রায় এরকম একটা বড়, বাদ বাকি অন্য সময়গুলোতে শেষের দিকে বছরগুলোতে বেশি এসেছে, এবং এইটার পুরো টাকাটা উনি রেমিটেন্স হিসেবে দেখিয়ে 1 টাকাও সরকারকে ট্যাক্স দেননি। আচ্ছা। তো এবং উনি তো সেটা এই ব্যক্তি কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি বাংলাদেশের একজন ব্যবসায়ী। আপনি যেটা বললেন শুরুতে, উনি প্রতীক গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের উনি চেয়ারম্যান। প্রতীক ডেভেলপার আছে, সিরামিক আছে, হোটেল ব্যবসা আছে, এ ধরনের আরও কিছু ব্যবসা আছে। ওই ব্যক্তি এই টাকাটা দেশে এনেছেন, এবং ওনার আরেকটি রাজনৈতিক পরিচয় আছে। আমরা যতদূর জেনেছি উনি ঢাকায় ধানমন্ডির তৎকালীন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো এই ব্যক্তি টাকাটা এনেছেন এতদিন পরে, এই সময় এসে হয়তো আমরা জানি না আগে হলে এই বিষয়টা সার্ফেসে আসতো কিনা। গত পরশু এনবিআর চেয়ারম্যান প্রথম বিষয়টি একটি আলোচনায় উনি কথা প্রসঙ্গে বললেন যে আমরা যে সুবিধাগুলো মানুষকে দিই সেটা কীভাবে মিসইউজ হচ্ছে। সেই মিসইউজের উদাহরণ দিতে গিয়ে উনি বললেন যে এক ব্যক্তি এভাবে টাকা এনে উনি এই ট্যাক্স না দিয়ে চলে গেছেন। এর উপরে কিন্তু এনবিআর হিসাব করে দেখেছে প্রায় 180 কোটি টাকা ট্যাক্স হয়। তার মানে সরকারের বিপুল পরিমাণ ট্যাক্স উনি দেন নাই। যদি এটি বৈধভাবেই কনসালটেন্সি থেকেই যদি আয় হয়ে থাকে, উনি কিন্তু কনসালটেন্সি থেকে আয় করেছেন সে প্রমাণও দেখাতে পারেননি। এটি আরেকটি এনবিআর এর গোয়েন্দা কর্মকর্তারা আরেকটি বিষয় তারা সন্দেহ করছেন যে এটি বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকাও ঘুরে ফিরে আসতে পারে। আবার যদি
চীনের সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কেনাকাটা আছে, বাংলাদেশ অনেক কিছুই কিনে। হ্যাঁ, সরকারি পর্যায়েও আছে, প্রাইভেটে তো চীন হ্যাঁ অনেক থেকে কিছু। বেশি সরকারি কেনাকাটার মধ্যে কোনো ধরনের অবৈধ ডিল এখানে আছে কিনা, সেই টাকাও আসছে কিনা, সেটিও তারা আসলে এখন তদন্ত করছেন। এটি এখনো চূড়ান্ত কোনো কিছু তারা ফাইন্ড আউট করতে পারেননি, বাট ইতিমধ্যে ওই যে ফারুকি হাসান, হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এবং এই যে অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এতে প্রায় 100 কোটি টাকার উপরে আছে। অর্থাৎ উনি যদি টাকা না দেন তাহলে অ্যাটলিস্ট এই পরিমাণ টাকা এনবিআর চাইলে এখন তার কাছ থেকে আদায় করতে পারবে, সেই ব্যবস্থা এনবিআর। আমার জানা মতে তো এই ফারুকি হাসান উনি দেশে নেই। গত বছরের 5ই অগাস্টের পরে তৎকালীন যে শেখ হাসিনার যে সরকার পতনের ফল পরে উনিও দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা যতটা জানতে পেরেছি উনি কানাডাতে গিয়েছেন। সো সেগুলোও হয়তো এনবিআর এর তদন্তের বিষয়। আচ্ছা, এই লোক তো আসলে সুবিধা নিতে চাবে, যারা খারাপ লোক বিভিন্ন সরকারের পলিসির লুপ হোল সবগুলো মিসইউজ করার চেষ্টা করবে। কিন্তু এখানে টাকাটা তো এসেছে ব্যাংকের মাধ্যমে, এটা তো আর হুন্ডিতে আসেনি। 2 হচ্ছে যে এই যে ট্যাক্স অ্যাসেসমেন্টটা, এই কাজটাও তো এনবিআর এর অফিসিয়ালরা করেছে তৎকালীন যারা। সো এই বিষয়ে আসলে এনবিআর কি বলছে? এটি একটি ইন্টারেস্টিং বিষয়। আপনি খেয়াল করবেন টাকাটা ব্যাংকের মাধ্যমে এসেছে, কিন্তু তো ব্যাংকের মাধ্যমে আসলে যদি উনি ঘোষণা দিয়ে থাকেন এটি উনি বাংলাদেশে কিন্তু অবস্থান করছেন, বিদেশ থেকে যদি কনসালটেন্সি ফি হিসাবে আসে তাহলে এটি ট্যাক্সেবল, এটি ব্যাংক জানার কথা। তো সেটি যদি হয় তাহলে ওনার এই আয়ের উপর ব্যাংক শুরুতেই 10% কেটে রাখার কথা, সোর্স ট্যাক্স। হ্যাঁ শুরুতেই, তারপরে বাকি টাকা উনি পরে দেবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে একজন ব্যক্তির নামে শত কোটি টাকা আসছে, ব্যাংকের তো সন্দেহজনক লেনদেনের একটা রিপোর্ট হয়, তারা বাংলাদেশ ব্যাংকে পাঠায়, সেটিও তো তারা করার কথা, বাংলাদেশ ব্যাংকের নজরে আনার কথা, ঊর্ধ্বতন নজরে আনার কথা। তারা সেটি করেছেন কিনা? আমরা গতকালকে একজন ব্যাংকারের সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে এটি তো করার কথা, এবং কোনো ব্যক্তির নামে যখন এত বিপুল পরিমাণ টাকা উনি রেমিটেন্স হিসেবে আনছেন, এইটি বৈধ হতে পারে, অবৈধ অর্থ তো হতে পারে, এটি তো সন্দেহজনক লেনদেন, এটি তো রিপোর্ট হওয়ার কথা, সেটি হলো কিনা? যদি না হয়ে থাকে তাহলে এটা ইচ্ছাকৃত, এটি উনি ধারণা করছেন। ব্যাংকের তৎকালীন যে সংশ্লিষ্ট ব্যাংক অফিসিয়াল অথবা যারা তখন এর সঙ্গে যুক্ত আছেন, এর সঙ্গে আছে এনবিআর ট্যাক্স ডিপার্টমেন্ট। এই ভদ্রলোক কর অঞ্চল 5-এর করদাতা ঢাকার। এনবিআর এর তখন কর অঞ্চল 5-এর যেই অফিসার দায়িত্ব পালন করতেন তিনি এখন এনবিআর এর মেম্বার। আচ্ছা, তো উনি কমিশনার ছিলেন। তবে এই ধরনের ফাইলগুলো সাধারণত ডেপুটি কমিশনাররাই খুব স্ক্রুটিনাইজ করেন। যখন এইভাবে 4 বছরে যখন উনি এত টাকা নিয়ে গেলেন, প্রায় 350 কোটি টাকা, তখনই এটি এনবিআর এর একটি ধারা আছে, ওই ধারা অনুযায়ী এই ধরনের ফাইল রিওপেন করা, অর্থাৎ এটা আসলে কিভাবে অডিট করা কাইন্ড অফ, হ্যাঁ এটি কি আসলে উনি পেতে পারেন কিনা। সংশ্লিষ্ট কর্মকর্তা পরীক্ষা নিরীক্ষা করে তাকে কোনো ট্যাক্স করলেন না, অর্থাৎ উনিও রেমিটেন্স হিসেবে এটা ছেড়ে দিলেন, তারপরেও অফিসার যারা ছিলেন তারাও রেমিটেন্স হিসেবে ছেড়ে দিলেন। তো আমরা গতকাল ঠিক ওই অফিসারের সঙ্গে কথা বলেছি যিনি ছেড়ে দিলেন। উনি একটা ব্যাখ্যা দিলেন, উনি ব্যাখ্যা দিলেন যে কেউ যদি বিদেশ থেকে এইভাবে টাকা আনে সেটি রেমিটেন্স হিসাবে ট্যাক্স ফ্রি পেতে পারেন, এবং উনি আরেকটা কথা বললেন যে যেহেতু ব্যাংক ট্যাক্স কাটে নাই সুতরাং এটি রেমিটেন্স হতে পারে। এবং উনি বললেন যে আমার ঊর্ধ্বতন অফিসাররাও এই বিষয়টিকে, উনি যে রিপোর্ট দিয়েছেন সেটিকে অনুমোদন দিয়েছে। কিন্তু ট্যাক্স এক্সপার্টরা বলছেন, যারা আয়কর আইন বিষয়ে অভিজ্ঞ, তারা বলছেন যে উনি যদি বাংলাদেশে বসে বিদেশে কনসালটেন্সি ফি হিসেবে কোনো আয় করেন তাহলে সেটি করযোগ্য। তার মানে এটি ওই কর্মকর্তা হয়তো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন ব্যক্তিগত সুবিধার জন্য। আবার এমনও হতে পারে তৎকালীন সময়ে অন্য কোনো চাপ ছিল কিনা সেটা আমরা জানি না, কেউ বলছেন যে হয়তো চাপ ছিল। তো চাপ যদি থাকেও সেটি তো নিশ্চয়ই উপরের পর্যায়ে আরও আসবে, যদি একজন অফিসার এইভাবে ছেড়ে দিতে পারেন না। আপনি চাপ আসলে সে তো এনবিআর এর শীর্ষ পর্যায়ে তারা নোট দেবে, লাগবে। এটা কনসালটেন্সি ফি হিসেবে আসলে আমার একটা ওয়ার্ক অর্ডার থাকবে যে আমার এই কাজটা দিয়েছে, যে এই কনসালটেন্সি এত টাকার বিনিময়ে, এগুলো তো কিছু পেপারস এর মাধ্যমে এটি আসলে বোঝা যায় যে কিভাবে নেক্সাস এক ধরনের যে সরকারের তখন তৎকালীন সরকারের কেউ খুব ঊর্ধ্বতন বা প্রভাবশালী লোকজন এর সাথে জড়িত ছিল, এরকম কি কোনো কিছু? এরকম একটি আমরা অফিসিয়ালদের সঙ্গে কথা বলছি, তারা এটি গভীরতর অনুসন্ধান এখন আরো করছেন। তবে তারা প্রাথমিকভাবে কিছু তথ্যের ভিত্তিতে তারা ধারণা করছেন তৎকালীন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, একজন প্রভাবশালী উপদেষ্টা, ওনার সাথে এই লেনদেনের কোনো একটা কানেকশন থাকতে পারে, যেটির সাথে চীনের কাছ থেকে আমরা যে বিভিন্ন ধরনের আমাদের ক্রয় আছে, কোনো ধরনের একটি অবৈধ ডিলও এখানে থাকতে পারে। তবে এটি এখনও প্রাথমিক, তাদের এক ধরনের প্রাথমিক
ধারণা পর্যায়ে অথবা তাদের প্রাথমিক হয়তো তথ্য পর্যায়ে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা চূড়ান্ত কোনো ফল এখনো নয়। তো ফলে এখন এই বিষয়ে আসলে কাউকে সরাসরি নাম বলে কিছু বলা যাবে না। তবে একটি বিষয় এখানে এসেছে যে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কারো কারো প্রভাবশালী কারো কারো হয়তো চাপ থাকলেও থাকতে পারতো এই বিষয়টাতে। রাইট। আচ্ছা, এই প্রশ্নটা না করলেই নয় যে রেমিটেন্সে যে আমাদের 2.5% প্রণোদনা দিয়ে থাকে সরকার, তো এই ভদ্রলোক কি সেটা এই প্রণোদনার টাকাটা নিয়েছে? এনবিআর কি এরকম কোনো তথ্য প্রমাণ আমরা পেয়েছে? জানতে চেয়েছিলাম, তো এনবিআর অফিসাররা এটি এখনো পর্যন্ত তারা বলছেন যে তারা খোঁজ নিচ্ছেন, যে বিশেষ করে প্রণোদনা সরকার এটি তো আসলে 2013 সাল থেকে বিভিন্ন বছরে, তো ওই সময় তো প্রণোদনার বিষয়টা ছিল না। প্রণোদনা আসলে 2022 সাল থেকে সম্ভবত সরকার শুরু করেছে, 20 সাল থেকে। তো তাহলে 20-21 অর্থ বছর থেকে পাবে সে হয়তো 3 বছরের জন্য, সেটা অ্যারাউন্ড 500 কোটি টাকা আপনার রিপোর্টে দেখলাম যে লাস্ট 3 ইয়ার্সে। তো সেই হিসেবে 2.5%-এ 12-13 কোটি টাকা উনি যদি উনি পেয়ে থাকেন, বাট উনি আসলে এটা নিয়েছেন কিনা সেটি এখন নিশ্চিত নয়। এনবিআর এটি খুঁজছে, আমরা হয়তো এটি পরে আবার জানা যেতে পারে। কিন্তু পুরো বিষয়টাতে যেটা মনে হচ্ছে যে সরকার যে সুবিধা দিচ্ছে, হার্ড আর্ন মানি যারা দেশে আনবে, এটার মিসইউজ হয়, এটি একটু পরিষ্কার। এবং এই ধরনের ঘটনা এর আগে এনবিআর এত বড় স্কেলের ঘটনা এর আগে শোনা যায়নি। এখন এই ঘটনার পরে এনবিআর নিশ্চয়ই তদন্ত আরও বিস্তৃতভাবে করছে, আরও কে কে এই ধরনের অনিয়ম করেছে। একটি ঘটনা তারা এরপরেও পেয়েছেন, 20 কোটি টাকা একজন এইভাবে, উনি রেমিটেন্স দেখিয়েছেন, কিন্তু উনি যে এয়ারপোর্টে এসে টাকা দেখিয়ে উনি সেটার রেমিটেন্স হিসাবে উনি ট্যাক্স ফ্রি নিয়েছেন 20 কোটি টাকা। তো সেটিও এনবিআর ফাইন্ড আউট করতে পেরেছে। এরকম আরও কিছু ঘটনা তারা এখন অনুসন্ধান করছে। শুধু এটি নয়, আপনি খেয়াল করবেন মৎস্য এবং পোলট্রিতে আয়ের ক্ষেত্রে সরকার একটি সুবিধা দিয়ে আসছে অনেক বছর ধরে, এই খাতে যাদের বিনিয়োগ আছে তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আপনি খেয়াল করবেন রাজনৈতিক যারা ব্যক্তি, তারা অলমোস্ট প্রত্যেকেই তার মৎস্য খাতে আয় দেখিয়ে কোটি কোটি শত কোটি টাকা তারা বৈধ করে নিয়েছে খুব সামান্য পরিমাণ ট্যাক্স দিয়ে। ধারণা করা হচ্ছে এর ম্যাক্সিমামই আসলে তাদের অবৈধ অর্থ। রাইট, সেটাই আমরা আশা করি আসলে এনবিআর আরো গভীরতর এটারে তদন্ত করবে এবং আসলে যারা কালপ্রিট এবং দায়ী দেশের অর্থের অপচয় করা, সো এগুলো তারা ডিটেক্ট করবে এবং তারা প্রপারলি পানিশ করবে। সো রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এই যে রেমিটেন্সের যে রহস্যময় রেমিটেন্স 721 কোটি টাকা একজন ব্যক্তি দেশে থেকে এটা কিভাবে আনলেন, কেন আনলেন, এবং আসলে সরকারের যে রাজস্ব ক্ষতির পরিমাণ, তো সেগুলো কিন্তু আসলে আমরা আলোচনা করলাম যে রাজস্ব ক্ষতির পরিমাণ যেটা এনবিআর এস্টিমেট করেছে 180 কোটি টাকা। এই 180 কোটি টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের সরকার যেটা বৃদ্ধদের যে অ্যালাউন্স দিয়ে থাকে মাসে, এটা 30 লক্ষ কিন্তু এই বৃদ্ধাকে 1 মাসের ভাতা দেওয়া সম্ভব এই 180 কোটি টাকা দিয়ে। সো দর্শক, এভাবেই মানুষ যদি আসলে ট্যাক্সের অপব্যবহার, অপচয় বা মিসইউজ, ইভেট না করে, তাহলে কিন্তু সরকারের আসলে সক্ষমতা অনেক বাড়ে এবং আমাদের যে এই যে দরিদ্র জনগোষ্ঠীর জন্যও কিন্তু সরকার আরও বেশি করার তাদের ক্যাপাসিটি বাড়ে। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।